বাংলাদেশে 18 কোটি মানুষের তো কোটার প্রয়োজন ছিল না। আপনারা এই 18 কোটি মানুষের আপনারা মানুষই মনে করেন না। আপনারা আছেন কে এই আন্দোলন সংগঠিত করছে, সেনাপতিকে, মাস্টার মাইন্ডকে, এগুলি নিয়ে সময় আপনারা ক্ষেপণ করছেন। যেই গণভবনে যে মাসিরা বন বন করত, রাজার বাড়ির সে সমস্ত মাসিরা এখন সচিবালয়ে বন বন করে। মানবতা দেখে। মানবতা কার সাথে দেখায়? হিটলারের লগে? হিটলারের লগে আপনি মানবতা দেখান? আপনার মহান নেতা সাজতেছেন, আবার কইতেছেন যে ইন্ডিয়ার চটাইয়া রাষ্ট্র চালানো যাবে না, আবার কইতেছেন সেনাবাহিনী আর জামাত ইসলাম ছাড়া আর কেউই নেয় বালা। 18 কোটি মানুষের আপনি জুতো মেরে দিচ্ছেন। জনগণ এগুলি বুঝে না? ঘোড়ার গাছ কাটে বাঙালিরা এত বোকা হয়েছেন আপনি। আসলে আমাদের তো অসুবিধা বিভিন্নভাবে কথা বললে আপনাদের এই চ্যানেলের দর্শকরা আমাকে শালা কয়, আমাকে খালু কয়, ইত্যাদি ইত্যাদি। এই জন্য আমরা বলতে চাই না, আপনারা যেগুলি প্রশ্ন করেন এগুলি এরাই তাই বলি না। এই জন্য শুনেন আপনাকে আমি একটা কথা, হাসিনা যে ডামি নির্বাচন করছে, তখন আমেরিকা, পশ্চিমারা, ইউরোপিয়ান কান্ট্রি তাদের কি বক্তব্য ছিল বলুন তো? বলছে ইনক্লুসিভ ক্রেডিবল নির্বাচন, সকলের অংশগ্রহণে একটা গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে আমাদের মিত্ররা দেখতে চায়, শুধু ভারত ব্যতীত। তো এখনো যারা বিদেশি রাষ্ট্রদূতরা ডে ওয়ান থেকে আজকে পর্যন্ত আমাদের দেশের সরকার সফরে আসছেন, সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে তারা কথা বলছেন, সবারই একটি কথা, নির্বাচন। যখন বিএনপি নির্বাচনের কথা বলল, তখন হুট করে বিদেশ থেকে এসে একজনে কয় এক দল চাচ্ছে আরেক দল চাটতে চায়। বিএনপি নির্বাচন করে দুর্নীতি করার জন্য, লুটপাট করার জন্য। ভাই শুনেন, গ্লোবাল পলিটিক্সটাও বুঝেন। একজন বিনিয়োগকারী অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগ করে না, পৃথিবীর কোথাও এই রেওয়াজ নাই। তারা তাদের বিনিয়োগের নিরাপত্তা চায়, গ্যারান্টি চায়, বিনিয়োগ ফিরিয়ে নিতে পারবে এমন অবস্থা দেখতে চায়, তাইলে বিনিয়োগের জন্য আসে। আমরা হুট করে বললাম কি, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, সম্মানিত লোক, নোবেল লরিয়েট ডক্টর ইউনূস সাহেব আসলে সারা পৃথিবীর যত ব্যাংক ট্যাঙ্ক আছে, আইএমএফ টাইএমএফ, বিশ্ব ব্যাংক, যত সরকার আছে, সবাই শুধু ফ্লাই করে প্লেনে করে আসবে, আর ঢাকার বিমানবন্দরে আইসা প্লেনের তলা খুলে দিবে, জর্জরায় খালি ডলার করবে। এত সোজা না রাষ্ট্র, এত সোজা বিষয় না। এখন তারা বুঝতে পারছে, তাদের 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 এখন সে উপলব্ধি হয়েছে। আইএমএফ বলেছে ব্যাটের পরিধি বাড়াও, ব্যাটের আকার বাড়াও, তোমার তহবিল না থাকলে আমি টাকা দিব না। আমরা দেখতে চাই, টার্গেট দিয়ে দিচ্ছে, সকল দ্রব্য মূল্যের উপরে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। এক বস্তা চালের উপরে 700 টাকা করে বৃদ্ধি হয়েছে। এটা নিয়ে তো কোনো আলটিমেটাম শুনি না। এই যে আমার ভাই আছেন গণ অধিকার পরিষদের, আপনারা তো আন্দোলনটা শুরু করছিলেন কোটার। হ্যাঁ, কোটার আন্দোলনের সুবিধা তো আপনি পাবেন। আপনি মাস্টার্স করবেন, অনার্স কমপ্লিট করবেন, বিসিএস করবেন, ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, চাকরির প্রয়োজন। আমি একজন সাধারণ নাগরিক, আমার কিসের প্রয়োজন? আমার প্রয়োজন হলো দ্রব্যমূল্য স্থিতি থাকবে, আমার আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি থাকবে। যে জিনিসটা হাসিনা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার দেশ থেকে পাচার করে নিয়ে গেছে, সেটা রোধ করে আমরা আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রাস্তায় আসছি, গুলি খেয়েছি, মারা গেছি, পুঙ্গুত্ব বরণ করেছি। কিন্তু আজকে আমার তো কোটার প্রয়োজন নেই, কোটার প্রয়োজন আপনার।
জনগণের কি কোটার প্রয়োজন আছে? আপনারা 20,000, 50,000, 1 লাখ ছাত্রছাত্রীর কোটার প্রয়োজন আছে। বাংলাদেশে 18 কোটি মানুষের তো কোটার প্রয়োজন ছিল না। আপনারা এই 18 কোটি মানুষের আপনারা মানুষই মনে করেন না। আপনারা আছেন কে এই আন্দোলন সংগঠিত করছে, সেনাপতি কে, মাস্টার মাইন্ড কে, এগুলি নিয়ে সময় আপনারা ক্ষেপণ করছেন। যেই গণভবনে যে মাসিরা বন বন করত, রাজার বাড়ির সেই সমস্ত মাসিরা এখন সচিবালয়ে বন বন করে। আমার সাথে একজন আমার আত্মীয় একটা অনুষ্ঠানে গত পরশুদিন দেখা হয়েছে, উনি বলছে ভাই কি কাজ করবো সচিবালয়, সকালে নাস্তা খাইয়া ঢুকে বিকাল 5টা পর্যন্ত এই টেবিল সেই টেবিলে তারা খালি দৌড়াদৌড়ি করে, তা আমরা তো কোনো কাজই করতে পারি। আর সংস্কার সমাপ্ত করবেন এই সরকার, এতগুলি কমিটি করলেন, কেমনে করবেন? সকালে সকালে একটা শুনি বিডিআর আলটিমেটাম দিচ্ছে, বিকালে শুনি শিক্ষকরা আলটিমেটাম দিচ্ছে, তারপরের দিন শুনি সচিবরা আলটিমেটাম দিচ্ছে, এর পরের দিন শুনি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আলটিমেটাম দিচ্ছে। এই আলটিমেটাম নিতে নিতেই সরকার এমন জায়গায় পৌঁছছে যে এখন তাকে বঙ্গোপসাগরে ফালায় পইরা মরণ ছাড়ার কোনো উপায় নেই। এত আলটিমেটাম আপনারা দিতে পারেন। ওই যে নবান্নের উৎসবের সময় যখন নাকি আমাদের দেশে আগে নাপিত ধোপা বিভিন্ন ধরনের লোকজনরা আমরা ধান দিয়া সারা বছর কাজ করতো, ধান দিয়া পরিশোধ করতাম। তো এরকম এরা মনে করছে ইউনিট সরকার এরকম, কেননা সে নোবেল প্রাইজ বিজেতা মানুষ, সারা ওয়ার্ল্ড তারে টাকা দিবে, সে আমাকে টাকা দিব, তার অসুবিধা কি? কিন্তু তা না, একটা রাষ্ট্র চলে কমিটমেন্টের উপরে, কোনো ব্যক্তির উপরে না। সেজন্যই আজকে আমি যে কথাটা বলছি আপনি শুনেন, সচিব নির্ভর এই সরকার। কালকে আমি একটা শোতে একটা বলছিলাম যে এই সচিবরা যেহেতু এরা এনজিও টাইপের সংস্থা চালাইছে বা একটা ছোট্ট পরিসরে অফিস করে তারা চলছে, সচিবালয় কিভাবে চলে বা কিভাবে চালায় সেটা তো এদের জ্ঞানে নেই। সচিবরা এদেরকে ব্ল্যাকমেল করতে এবং তারা তাদের আখের গুছাচ্ছে। আমি বলছি যে এই উপদেষ্টারা সৎ সহজ সরল মানুষ এবং নির্বোধ। আমাকে নাগরিক কমিটির সেক্রেটারি কইল যে ভাই আপনি কথা বলতে পারেন, আপনি ক্ষমা চান। নির্বোধ অর্থই বুঝে না। সে হলো ঢাকা ইউনিভার্সিটি ছাত্র, সে অনার্স করতেছে, মাস্টার্স করতেছে। সে আমার কয় নির্বোধ শব্দ, নির্বোধ যে নাকি কোনো বোধ নাই, মানে বুঝতে পারে না আমি কি করতেছি, তাকে নির্বোধ বলা হয়। আমার ক্ষমা চাই। এই যে তাদের উদ্ধত্তপূর্ণ আচরণ, আজকে রাজনৈতিক দলগুলির ভিতরে অনৈক্য সৃষ্টি হচ্ছে, রাজনৈতিক দলগুলি আজকে বিভাজন সৃষ্টি হচ্ছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনি জামাতের সাথে আপনাদের কি হলো, মানে যে রাজনৈতিক বিভাজন কেন, এত দূরত্ব কেন? জামাতের সাথে আমার কি, আমাদের কিসের বিভাজন? মানে জামাত না না, জামাত একটা, শুনুন আপনারা, আমি আপাক শুনেন, 45 বছর, আমি ক্ষুদ্র জ্ঞানে বলি, 45 বছর একটা দল এই 4টার লোকে গেছে গড় করছে, আবার পছন্দ হয় না ওই 4টার লোকে গড় করছে। এখন তারা একটা সুযোগ পাইছে, ছাত্রকে কান্দে বন্দুক রেখা নিজেরা চাটা হওয়ার চেষ্টা লিপ্ত দেখেই এই সংঘর্ষগুলি হচ্ছে, অনৈক্যগুলি হচ্ছে। কেউ সুযোগ পাইলে ছেড়ে দিবে না, কিছু না কিছু চাটবেই। এত শুনেন, নবীর পরে আর কোনো ফেরেস্তা নাই, আর এই ভালো মানুষ নাই, সব মানুষের মধ্যে দোষ ত্রুটি আছে। তো সেহেতু এত বড় বড় কথা বলার দরকার নেই। জামাতের আমির এই আকবর সুমানের এই বসুন্ধরার অফিসে যখন ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্ররা হামলা করছিল, উনি সমবেদনা জানাতে ওখানে কেন গেছিল? 3 তারিখে যে ব্যবসায়ীদের সাথে হাসিনার যে বৈঠক হয়েছিল, আকবর সুমান কি বলছিল? আপনার এই গুলি বন্দুক এত কিছু আনছেন, আমরা ট্যাক্সের টাকা দিয়ে এগুলি নিয়ে বসে রয়েছেন, গুলি করেন। তো ওখানে যান আপনার সমবেদনা জানাতে, মানবতা দেখেন। মানবতা কার সাথে দেখায়? হিটলারের লগে? হিটলারের লগে আপনি মানবতা দেখান? আপনার মহান নেতা সাজতেছেন, আবার কইতেছেন যে ইন্ডিয়ারে চটাইয়া রাষ্ট্র চালানো যাবে না, আবার কইতেছেন সেনাবাহিনী আর জামাত ইসলাম ছাড়া আর কেউই নেয় বালা। 18 কোটি মানুষের আপনি জুতা মেরে দিচ্ছেন,
জনগণ এগুলি বুঝে না? ঘোড়ার ঘাস কাটে বাঙালিরা এত বোকা হয়েছেন আপনি? আমরা এই সমস্ত সহ্য করে বলি না, কারণ তাদের সাথে আমাদের সাথে তো কোনো লিয়াজও নেই, তাদের সাথে তো আমাদের এখন মানে জোট আপনারা নেই। যতটা না সহনশীলতা দেখাচ্ছেন জামাতের ব্যাপারে, কিন্তু জামাত ততই আপনাদের উপরে আক্রমণমূলক কথা বলছে, আমি বুঝি। বলো না না, রাজনীতিবিদদের বিরুদ্ধে বলবে না কেন ভাই? রাজনৈতিক দল থাকলে আপনার যদি একটা ইনস্টিটিউশন, এই যে আপনার ইনস্টিটিউশন আছে, কত দর্শকরা কত রকম সমালোচনা আপনারা করে না? করতেই পারে, আমরা ইনস্টিটিউশন আছে দেখে তো করছে। যদি না থাকতো তাহলে আপনার সমালোচনা কেউ করতো? আমরা রাজনীতি করি, আমাদের রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে সমালোচনা করবে, আলোচনা করবে, সবকিছুকে মিলে নিয়ে যারা সহ্য করে এগিয়ে যেতে পারবে তারাই তো মানে রাজনীতিবিদ এই ৭০ বা বছরে রাষ্ট্র। আমরা এতটা দেখি নাই জামাত বিএনপিকে আক্রমণ করে কথা বলতে। এই ৫ না না মাসে না, আমরা জামাত, যেটা দেখছি। না না, ওই যে ৪৫ বছর এই চারটার দলে ছিলাম, ওই চারটার দলে ছিলাম, যখন যেখানে সুযোগ সুযোগ যখন দেখছে যে নিজেরাই এখন চারটা ক্ষমতা অর্জন করছে, এখন চারটা শুরু করছে, এই জন্য এরকম হচ্ছে। আমাদের তো কোনো ব্যক্তিগত কিছু নেই। তারা এই যে শফিকুর রহমান সেই দিনও আমাকে দানের শীষ মার্কালে নির্বাচন ঢাকায়, আমার কোনো আপত্তি আছে? আবার এসে যদি কয় যে দেন দানের শীষ নিয়ে করেন গা, আমরা কাউকে না করি না। যে কথা এই ছাত্রদের সাথে আমাদের সাথে হচ্ছে, যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে বিএনপি নিষেধ করছে, আরে ভাই আপনি ছাত্র লীগরে যখন নিষিদ্ধ করলেন, বিএনপি কি কোনো মানববন্ধ করছিল, কোনো বিক্ষোভ করছিল, হরতাল ডাক দিছিল, কোনো কিছু বলছিল? বলে নাকি কেউ? তা আপনি গাছের ডাল কাটতে যান কেন? সেদিন আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিতেন, আমার কি অসুবিধা? আমার কি প্রবলেম? আমার তো আর ভালো। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আমি তো ভালো মনে করি যে আওয়ামী লীগের ভোটাররা কই যাবে, হয় এদিক যাবে ওদিক যাবে, হয়তো বা কিছু আমার দিকেও আসবে, আমারও বাক্স বাড়বে ভোটের সংখ্যা।